নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় অনেকে এখনও নিখোঁজ দাবি স্বজনদের। তবে এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি বলছে প্রশাসন। কারখানা লুট করতে এসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ফটকের সামনে মানুষের ভিড়। নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তাদের। যে আত্মীয় স্বজন আছে হ্যাঁ বুঝতেছে যে কি অবস্থাটা। অনেক মনে করেন কই 5 জন, কই 7 জন, কই 1 জন, কই 2 জন। স্থানীয়রা জানায় লুট করতে এসে একটি পক্ষ আগুন দেয় কারখানাটিতে। এ সময় নিখোঁজ হন অনেকে। কেউ আইসে দেখতে, কেউ আইসে লুট করতে, আর সবার কাটা লুট করতে আসে। তো তোমার সে সামনে কারে কি কমু? তো লুটপাট করার জন্য শত শত মানুষ ভিতরে গেছে। কিছু দুষ্কৃতী আসে না, পিছনে তখন নিচ দিয়ে আগুন দেয়। গাজী টায়ার কর্তৃপক্ষের দাবি, মাইকে ঘোষণা দিয়ে চলে লুটপাট। লোকজন জড়ো হওয়া শুরু করেছে, ভাঙচুর শুরু করেছে এবং আরও লুটপাট শুরু হয়েছে। এবং সন্ধ্যার পরে প্রথম দিকে তারা আমাদের এই ক্যান্টিন বিল্ডিংয়ে আগুন দিয়েছে এবং ক্যান্টিন বিল্ডিংয়ে এবং 3 নম্বর শেডে আগুন দিয়েছে। প্রশাসন বলছে আগুন লাগা ও লুটপাটের ঘটনা তদন্ত করা হচ্ছে। নিখোঁজদের কোনো তালিকা পাননি তারা। ওদের মধ্যেই আবার দুটো গ্রুপ হয়ে গেছে, ওদের মধ্যেই হয়তো স্বার্থের হানাহানি বা কিছু একটা হতে পারে, যেটা শুনলাম। তাদের মধ্যে একটা পর্যায়ে হয়তো সেটা এক্সপ্লোশনটা সৃষ্টি হয় বা কেউ ফায়ার করে, এই ধরনের একটা হিয়ারসে আমরা কথা শুনেছি। কিছু লোক এখানে এসে বলছে তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে। তো এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। রোববার রাতে গাজী টায়ার কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। 21 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নামে বেনামে সাবেক ডিবি প্রধান হারুনের নামে রাজধানীতে রয়েছে শতাধিক ফ্ল্যাট। পুলিশের সদরের রিপোর্ট বলছে অন্তত 18টি স্থাবর সম্পত্তির মালিক এই হারুন আর রশিদ। এর মধ্যে রয়েছে হোটেল, মার্কেট ও আবাসিক ভবন। অভিযোগ রয়েছে কিশোরগঞ্জের মিঠামইনের কৃষক পরিবারের এই পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। রাজধানীর উত্তরার 3 নং সেক্টরের লেকপাড়ের 8তলা ভবনে থাকতেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। 8 আগস্টও এখানে ছিলেন তিনি। পুরো ভবনটিতে চাইনিজদের ভাড়া দিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। এখন কোনো ভাড়াটিয়া নেই, সপরিবারে গা ঢাকা দিয়েছেন তিনি। টপ ফ্লোর অর্থাৎ 7 তলায় থাকে, লিফটের 7, এমনি 8 তলায়। বিল্ডিংয়ের 2 ফ্লোর, 2টা ফ্ল্যাট আছে, ওনারা 1 ফ্ল্যাট করে নিচ্ছে। শেষ যায় সেদিন 12:15 বাজে যায়। এর পাশেই আরেকটি প্লট দখল করে আবাসিক হোটেল গড়ে তোলেন হারুন। পুলিশের গোয়েন্দা প্রতিবেদন বলছে তার পরিচালনাধীন প্রাইম কর্পোরেশনের নামের প্রতিষ্ঠানটি চালাতো তার কর্মচারী গাজীপুরের কাপাসিয়ার জাহাঙ্গীর হোসেন। আমরা জানি হারুন সাহেব ওই বাসায় থাকে, ওই বাসায় থাকতো, কারণ এখানে পুলিশ থাকতো সবসময়। হারুন সাহেব ওই বাসায়, ওইটা হারুন সাহেবের বাসায় পাওয়া যায়। হারুনের উত্তরা, নিকুঞ্জ, বনানী ও মিরপুর এলাকার সকল প্রতিষ্ঠান দখল ও ভাড়া ওঠাতো জাহাঙ্গীর ও হান্নানের নামে। উত্তরার রবীন্দ্র সরণী এলাকায় 41 নম্বর প্লটটিও দখলের অভিযোগ আছে হারুনের নামে। এই প্লটটিতে বর্তমানে গাড়ির শোরুম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। এর ভাড়া প্রতি স্কোয়ার ফিট মাসে 5,500 টাকা। এটা আমার অফিস পারমিশন না দিলে তো আমি দিতে পারবো না। আচ্ছা, এখানে যে জাহাঙ্গীর সাহেব আছেন, ওনাকে আমি চিনি না। চিনেন না? কিভাবে চিনব? এটার ভবনের ভাড়া দেন কত আপনারা? এটা আমাদের অফিস অপারেশন ডিপার্টমেন্ট। রাজধানীর উত্তরাতে হারুন ও জাহাঙ্গীরের নামে স্থাবর সম্পদ পাওয়া গেছে অন্তত 18টি। এর মধ্যে আছে 5 নং সেক্টরের 6 নম্বর রোডে প্রাইম কর্পোরেশনের গোডাউন, 6 নং সেক্টরে 8তলা ভবন। এই সবই করেছেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে। আনলিমিটেড, আনঅ্যাকাউন্টেবল, মানে জবাবদিহিহীন ক্ষমতা অর্পণ করা হয়েছিল, যার ফলে তার যে পদায়নের ফলে, তার পদের ফলে যে ক্ষমতা, তার চেয়ে বেশি ক্ষমতাবান তিনি হয়েছেন। তার অবৈধ সম্পদ অর্জনের একটা সুযোগ হিসাবে তিনি ব্যবহার করেছেন। কর্তৃত্ববাদী সরকারের যে অন্যতম খুঁটি স্তম্ভ যেগুলো ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন তিনি। কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুরের স্থায়ী বাসিন্দা হারুনুর রশিদের বাবা, চাচা, ফুফাসহ সবাই কৃষিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের কর্মকর্তা পর্যায়ে আবারও বড় রদবদল হয়েছে। এর মধ্যে 24 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।
আর এসব জেলার বর্তমান পুলিশ সুপারদের বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এছাড়া বদলি করা হয়েছে আরও ৩২ কর্মকর্তাকে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এছাড়া রদবদল হয়েছে ডিএমপিতেও। ৩ জন অতিরিক্ত কমিশনারকেও বদলি করা হয়েছে। আর পদোন্নতি দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে ৫ জন অতিরিক্ত কমিশনারকে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আইজিপি ও মহানগর কমিশনার সহ বিভিন্ন পদে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ১৬ বছরে খুন ও গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, শিক্ষক নাবিলা ইদ্রিস, মানবাধিকার কর্মী নূর খান ও সাজ্জাদ হোসেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসানুল হক ইনুকে ৭ দিন ও রাশেদ খান মেননকে আবারও ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার আলাদা ২ হত্যা মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুকে এবং আদাবর থানার হত্যা মামলায় মেননকে রিমান্ডে নিয়েছে পুলিশ। জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার উত্তরা থেকে গ্রেপ্তার হন। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার অভিযোগে তাকে আটক করা হয়। ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার হন ২২ আগস্ট। একই মামলায় এরই মধ্যে ৫ দিনের রিমান্ডে ছিলেন তিনি। আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় মঙ্গলবার তাকে ফের ৬ দিনের রিমান্ড দেয়া হয়েছে। এটা একটা হত্যা মামলা। এই হত্যা মামলায় আমরা আশা করছি এরা যেহেতু পরিকল্পনাকারী হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে, সহায়তাকারী হিসাবে, মদতদাতা হিসাবে তারা অপরাধের সঙ্গে তারা জড়িত এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু কোনো হত্যার সাথে জড়িত নন। তাদের হয়রানি করতে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতকে আমরা এও বলেছি যে রাশেদ খান মেননের মতন লোক হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে না এবং মারামারি এবং হত্যার উদ্দেশ্য ইন্ধনদাতা যে আনয়ন করেছে সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণীতভাবে এই মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল ও ওয়ার্কার্স পার্টি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও ৪টি হত্যা মামলা নেয়ার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। একই সাথে আদালতে করা হত্যা মামলার আবেদন সংশ্লিষ্ট থানাকে এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ী থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ নিহতের স্বজনরা এসব মামলার আবেদন করেন। এর মধ্যে মোহাম্মদপুরে সিএনজি পাম্প কর্মচারী মনসুর মিয়ার হত্যায় হাসিনা সহ গত সরকারের ২২ জনকে আসামি করা হয়। একই এলাকার আরেকটি হত্যা মামলায় আসামি ১৬ জন। মিরপুরে কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম হত্যার ঘটনায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ সহ ৪১ জনের নামে মামলা হয়েছে। এছাড়া যাত্রাবাড়িতে মিরাজ হোসেন হত্যা মামলায় আসামি হয়েছে শেখ হাসিনা সহ ৯৪ জন। ওইসব মামলায় অজ্ঞাত আসামি শতাধিক ব্যক্তি। নির্দেশদাতা শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলেই ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারপর থেকে এটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। এর জন্যই বিজ্ঞ আদালতে আমরা সকলকেই, সংশ্লিষ্ট ডিএমপি থেকে সকলকেই এই মামলায় আসামি করে, অজ্ঞাতনামা যারা হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছেন সকলকে আসামি করে বিজ্ঞ আদালতে আমরা মামলাটি দায়ের করেছি। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার সব অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন। মঙ্গলবার সচিবালয়ে রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘের তদন্তের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাক্ষাৎ শেষে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান রোরি মুঙ্গোভেন। বলেন, তদন্তের কাজে অন্তর্বর্তী সরকার, শিক্ষার্থী, সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সফররত প্রতিনিধি দল। এক্ষেত্রে সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU তার ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা দেয়। এতে বলা হয়েছে, ওবায়দুল কাদের ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় সেগুলো 30 দিনের জন্য স্থগিত থাকবে। পাশাপাশি কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। বর্ষায় ফারাক্কা ব্যারেজ দিয়ে পদ্মার স্বাভাবিক প্রবাহ ভাটিতে আসছে। 10 লাখ কিউসেক পানি উজান থেকে এলেও এই মুহূর্তে পদ্মা অববাহিকায় বন্যার ঝুঁকি নেই। বন্যা মোকাবিলায় বাংলাদেশ ভারতের যৌথ প্রস্তাবে নতুন একটি ফ্রেমওয়ার্ক তৈরির পরামর্শ বন্যা ও জলবায়ু গবেষকদের। আগস্ট সেপ্টেম্বরে পদ্মা অববাহিকায় বন্যা হয়। এরই মধ্যে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজে পানির স্তর বাড়ছে। তবে ভাটিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার এখনও অনেক নিচে। 10 লাখ কিউসেক পানি নদীতে প্রবাহিত হলেও এখনই বন্যার ঝুঁকি নেই। ব্রহ্মপুত্র হিউজ পানি ক্যারি করে বাংলাদেশে এবং আগামী 10-15 দিন এই পানি কমতেই থাকবে। কাজেই আরিচায় এমন লেভেল হবে না যেটাতে গঙ্গার এই অতিরিক্ত পানির চাপের কারণে আরিচা বা এর আপে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত অথবা পদ্মায় ভাগ্যকুল হয়ে চাঁদপুর পর্যন্ত বন্যা দেখা দিবে। বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থাপনায় একটি যৌথ প্রস্তাব তৈরি করতে হবে। এতে যৌথ নদী কমিশনকে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ গবেষকদের। ট্রান্সবরের ওয়াটার শুধু ওয়াটার না, এটা সিকিউরিটির জায়গাটাও আছে। তো সুতরাং ইন্টারবেসিন সিকিউরিটি, আমাদের জনগণের সিকিউরিটি এবং জিও স্ট্র্যাটেজিক সিকিউরিটি আমরা যারা বুঝি কথা বলি, আমাদেরকে নিয়ে এই প্ল্যান ABCD করে তারপরে আমার মনে হয় স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি ভারতের সাথে আগাই তাহলে আমরা একটা মর্যাদাকর নেগোসিয়েশন আমরা করতে পারবো। এদিকে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার হিসেবে ফেনী, কুমিল্লায় 5 দিনের ভারী বৃষ্টিতে পানি জমেছে প্রায় 2 কিউবিক কিলোমিটার সমান। পূর্ণিমার সময় সাগর ও নদীতে জোয়ারের পানি ছিল বেশি উচ্চতায়, সাথে উজানের ঢল ও 3 দিনের অতি ভারী বৃষ্টি মিলে দক্ষিণ পূর্বে দেখা দেয় প্লাবন। তবে বৃষ্টি কমে যাওয়ায় নদীর পানিও কমতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য বলছে বুধবার নাগাদ পরিস্থিতি আরও উন্নতি হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতভর বৃষ্টির কারণে নোয়াখালীর চাঁদপুর ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীতে বন্যার পানি সরে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। এছাড়া বিভিন্ন দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও পানি সংকট। নোয়াখালীর 8 উপজেলায় এখনও 20 লাখ মানুষ পানিবন্দী। নৌযান সংকটে ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, বলছেন স্বেচ্ছাসেবীরা। জেলায় পর্যন্ত পানিতে ডুবে এবং বিদ্যুৎ স্পর্শে 8 জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জে বন্যার অবনতি হয়েছে। তবে ফরিদগঞ্জে পানি কমায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার 3 উপজেলায় পানিবন্দী 1.5 লাখ মানুষ। এদিকে রাতভর বৃষ্টিতে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5টি উপজেলায় বন্যা দুর্গত 8 লাখ মানুষ। কুমিল্লায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঠছেন আশ্রয়ন কেন্দ্রে। পানির নিচে তলিয়ে আছে 60,000 হেক্টর ফসলি জমি। তবে ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জে বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে অপরিবর্তিত রয়েছে হাওড়াঞ্চলে। বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে বা নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী আবু নাসের। নাসের, রাতভর বৃষ্টির পরে তো সকালেও বৃষ্টির দেখা দিয়েছে। প্রায় 8 জেলায় 20 লাখ মানুষ পানিবন্দী। বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা কেমন?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নোয়াখালীতে গত রাতে ভারী বৃষ্টি হয়েছে। শুধু গত রাত না, এর আগে 3 দিন থেকেই রাতে দিনে বৃষ্টি হয়েছিল। আজকে সকাল প্রায় 9টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে এবং ভারী বৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে নোয়াখালী জেলা শহর সহ আশপাশের প্রত্যেকটি উপজেলাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও পানি কমেছে এমন কোনো তথ্য আমাদের কাছে জানা নেই। সব জায়গা থেকে পানি বেড়েছে বলেই তথ্য পেয়েছি। এতে করে একদিকে পানি বাড়ছে, অন্যদিকে বানবাসী মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের দুর্ভোগও বাড়ছে। প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে তিল ধারণের জায়গা নেই। আমি যদি একটু দেখাই, এই শহরের এই সড়কটি গুরুত্বপূর্ণ। এই সড়কটিতে এখনও কিন্তু অনেক পানি, মানুষের যাতায়াতে বেশ কষ্ট হচ্ছে। পাশে যেই বাসা রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সেগুলো তো পানি প্রবেশ করেছে এবং বেশ পানি প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে যেটি বলতে চেয়েছিলাম যে বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু এসে এখন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিচ্ছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে এখন আসলে আর কার্যত তিল ধারণের জায়গা নেই। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে ফিরেও যাচ্ছে, কারণ এত সংখ্যক মানুষ, এত লোককে সমন্বয় করা খুবই কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে আশ্রয়কেন্দ্রে এত লোকের আশ্রয় নেওয়ার কারণ আমরা জানার চেষ্টা করেছি যে দুর্গম এলাকাতে যারা রয়েছেন তারা পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পাওয়ার কারণে, বিশেষ করে যেসব এলাকাতে পানি বেশি, তারা ত্রাণ সামগ্রী না পাওয়ার কারণে তারা খাদ্য সংকটের কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিচ্ছেন। কেননা আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি বেসরকারিভাবে স্থানীয় উদ্যোগে মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেও আসলে দুর্গম এলাকাতে, প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না, উদ্ধার কার্যক্রম ওইভাবে চলছে না। এই ক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা বলছেন পর্যাপ্ত নৌযান যদি তাদেরকে দেওয়া যায় তাহলে তারা স্বপ্রণোদিত হয়ে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন ইতোমধ্যে কুমিল্লা এবং চাঁদপুর থেকে শতাধিক নৌযান আনা হয়েছে এবং এসব নৌযানে করে প্রশিক্ষিত উদ্ধারকর্মীদেরকে দিয়ে বিভিন্ন জায়গাতে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ত্রাণ তৎপরতা যেন একেবারে তৃণমূলে পৌঁছে দেওয়া যায়, যাদের চাহিদা বেশি, যারা বেশি দুর্গত, যারা বেশি সংকটে রয়েছে, তাদেরকে যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায়, এ লক্ষ্যে সার্বিকভাবে তারা তদারকি করছেন এবং একটি পর্যবেক্ষণ টিমের পাশাপাশি একটি সমন্বিত কর্ম পরিকল্পনাও জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করছেন। জেলা প্রশাসক জানিয়েছেন বেসরকারিভাবে যারা ত্রাণ দেবেন তারা জেলা প্রশাসনের মাধ্যমে দিলে এই ধরনের বিশৃঙ্খলা থাকবে না এবং একই লোক বারবার পাবে, কেউ পাবে না, এমন পরিস্থিতি আর তৈরি হবে না। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নাসির আমাদের সাথেই থাকবেন। এবারে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, রাতভর বৃষ্টিতে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কেমন অবনতি হয়েছে? আসলে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু আরো অবনতি হচ্ছে। অর্থাৎ গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পানি প্রায় 1 ফুট পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখানকার যে এলাকাবাসী রয়েছে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে, এর মধ্যে 30,000 মানুষ এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন। তবে এই যে বিভিন্ন অঞ্চলে যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে সেখানে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। বিভিন্ন ধরনের যে সংকটের কারণে, রাস্তায় পানি ওঠার কারণে এবং যে যাতায়াতের ব্যবস্থা না থাকায় এবং পর্যাপ্ত নৌকা না থাকার কারণে তারা স্বেচ্ছাসেবী যেসব সংগঠনগুলো রয়েছে তারা ঠিকমতো যে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছে না বলে অনেকে চরম দুর্ভোগের মধ্যে আছে, খেয়ে না খেয়ে অনেকে দিন পাস করছে। তবে আমরা সকাল থেকে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন এবং চট্টগ্রামস্থ লক্ষ্মীপুর যে ফোরাম রয়েছে তাদের নেতৃত্বে যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা 7 দিনের করে খাবার বিতরণ করছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও কিন্তু সেখানে খাবার বিতরণ করছেন। অর্থাৎ যে খাবারগুলো তারা বিতরণ করছেন এটি বেশিরভাগই যে শহর কেন্দ্রিক এবং আশপাশের এলাকায়, কিন্তু যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে অনেকে পৌঁছাতে পারছেন না বা পৌঁছানো বা ত্রাণ সামগ্রী সম্ভব হচ্ছে না বলে অনেকে সেখানে দুর্ভোগের মধ্যে রয়েছেন। তবে এখানকার যে বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, রায়পুর সদর এবং সদরের যে পূর্ব অঞ্চল রয়েছে বশিকপুর, দিগুলি, মান্দারি এবং চরসাই, কুশাখালী, বাঙ্গাখা, লারকান্দি এবং দালাল বাজার এইসব এলাকায় কিন্তু এখন সবচেয়ে বেশি পানিবন্দী রয়েছেন। এর মধ্যে আমরা কিন্তু অনেকে দেখেছি যে যেমন আশ্রয় কেন্দ্রগুলোতে গতকালও
একটি আশ্রয় কেন্দ্রে যে একজন মারা গেছেন অসুস্থ, এর আগের দিন একজন মারা গেছেন এবং রাতে একজন যে আশ্রয় নিতে গিয়ে বহুতল ভবন থেকে মারা গেছেন। আসলে যেসব আশ্রয় কেন্দ্রগুলোতে যে যারা আশ্রয় নিয়েছেন তারা ওইখানে বিভিন্ন ধরনের অসুস্থ হচ্ছেন, রোগবালাই দেখা দিয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ করা হচ্ছে না এবং ত্রাণ সামগ্রী যেটি সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। আসলে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বন্যার যে অবনতি সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, বৃষ্টি অব্যাহত রয়েছে, দুর্ভোগ মানুষের রয়েছে, দুর্গম এলাকা যেন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ পৌঁছানো যায় জানিয়েছেন বানবাসী মানুষেরা। লক্ষ্মীপুর ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জে বন্যার অবনতি হলেও ফরিদগঞ্জে পানি কমায় কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বিস্তারিত জানবো সহকর্মী মনিরুজ্জামান বাবলুর কাছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র। এটি একটি আশ্রয়কেন্দ্র। এই আশ্রয়কেন্দ্র গতকাল থেকে যারা বন্যা কবলিত হয়েছেন তারা কিন্তু এখানে উঠেছেন। এইভাবেই চাঁদপুরের প্রায় 10,000 মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। চাঁদপুরের শাহরাস্তি এবং ফরিদগঞ্জ উপজেলাও কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছেন। গত কয়েকদিন ধরে টানা থেমে থেমে যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু যে জনদুর্ভোগ আরও ক্রমে বাড়ছে। আমরা প্রশাসন থেকে যতটুকু জেনেছি এ পর্যন্ত 214 মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে এবং 1000 শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এইভাবে আশ্রয়কেন্দ্রে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাজীগঞ্জ এবং শাহরাস্তি যে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে তারা প্রত্যেকটি গ্রামকে চিহ্নিত করে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন গন্ধপুর ইউনিয়নে। শাহরাস্তি উপজেলা যে সজাগ ফাউন্ডেশনের ব্যানারে কিন্তু শাহরাস্তি প্রেস ক্লাবের সাংবাদিকরা সেখানে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন। চাঁদপুরে বন্যা কবলিত কিন্তু চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি এবং কোচিয়া উপজেলার কয়েকটি গ্রামে প্লাবিত হচ্ছে, সেখানে কিন্তু অবনতি হচ্ছে। এছাড়া ফরিদগঞ্জ উপজেলা কিছুটা জলাবদ্ধতা কমলেও কিন্তু বৃষ্টির কারণে তারা আরও দুর্ভোগে পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও পানিবন্দী রয়েছেন 10 লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। গোমতী নদীর পানির উচ্চতা কমে এসেছে। আমরা যতটুকু জেনেছি যে গোমতী নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু উচ্চতা কমলেও এখনও বুড়বুড়িয়া যে ভাঙন রয়েছে সেই ভাঙন দিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে এবং বুড়িচংয়ের যে জনবসতি সেই জনবসতিতে কিন্তু এখনো পর্যন্ত পানি প্রবেশ করছে। অপরদিকে ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, শালদা নদীর পানি সেখানে আসছে। এখনো পর্যন্ত কিন্তু বন্যা পরিস্থিতি সেখানে অপরিবর্তিত। অন্যদিকে লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম সেই এলাকাগুলোতেও কিন্তু বন্যার পানি এখনো জমে আছে। সেই এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছে, মানবেতর জীবনযাপন করছে। বিভিন্ন এলাকাগুলোতে এখন যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা গতকাল লাকসাম, মনোহরগঞ্জে গিয়েছিলাম, সেখানে মানুষ চর্মরোগ, ডায়রিয়া এবং কলেরায় আক্রান্ত হচ্ছে। তারা বলছে খাবারের পাশাপাশি কিন্তু এখন ঔষধের প্রয়োজন। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করেছে তারা সেখানে যেন পর্যাপ্ত স্যালাইন থাকে, বিশুদ্ধ পানি থাকে এবং জীবন রক্ষাকারী ওষুধ থাকে, সেই বিষয়গুলোতে কিন্তু জোর দিয়েছেন। কুমিল্লা জেলার স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে জেলায় এখনো 270টি স্বাস্থ্য কর্মীদের টিম কাজ করছে। তারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে, কিন্তু কোথাও কোথাও এত উচ্চতার পানি এবং নৌযানের সংকট সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে তারা বলছেন যে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের যে নৌযান আছে সেগুলোর সহায়তা নিয়ে তারা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। কারণ বন্যা পরিস্থিতি যদি উন্নতির দিকে যায়, পানি কমার সাথে সাথে কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিবে এবং সাধারণ মানুষ কিন্তু নতুন ধরনের একটি ঝুঁকির মধ্যে পড়বে, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। অর্থাৎ বন্যা কবলিতদের পানি কমার সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য এই মুহূর্তে স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য বিভাগকে আসলে সচেষ্ট হয়ে কাজ করতে হবে বলে দুর্গতরা মনে করছেন। তো সব মিলিয়ে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এক সপ্তাহেও ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। এই অভিযোগ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়াদেরই বেশি। স্বেচ্ছাসেবীরা বলছেন নৌযানের অভাব সহ নানা কারণে দুর্গম এলাকায় আটকে পড়াদের কাছে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। এই অবস্থায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ত্রাণ সেনা, নৌবাহিনীর মাধ্যমে বিতরণের দাবি ভুক্তভোগীদের।
লক্ষ্মীপুরের ৫ উপজেলায় পানিবন্দী ৮ লাখ। এদের মধ্যে প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ মানুষের ত্রাণ না পাওয়ার অভিযোগ। ফেনীর দুর্গত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যেসব এলাকায় পানি বেশি সেসব এলাকায় ত্রাণ দিতে যায়নি কেউ। আবার কোনো কোনো এলাকায় একাধিকবার দেয়ারও অভিযোগ উঠেছে। আমরা খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, অনেকে একবার জায়গা 5 বারের। স্বেচ্ছাসেবীরা বলছেন, নৌযানের অভাব ও প্রতিকূল পরিবেশের কারণে প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। কিছু কিছু মানুষ একবার পাচ্ছে, 2বার পাচ্ছে, কেউ 5বার পাচ্ছে, আর কেউ আবার একবারও পাচ্ছে না। ছাত্র ভাইয়েরা, আমাদের যে অন্যান্য যে ভাইয়েরা আছে, সবাই যদি একসাথে হই, ত্রাণগুলো আসলে সঠিক জায়গায় পৌঁছবে। এখানে কেউ ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে, ত্রাণগুলো সঠিক জায়গায় যাচ্ছে না। একই অবস্থা কুমিল্লাতেও। জেলায় কাজ করছেন অন্তত 2000 স্বেচ্ছাসেবী। নৌযানের অভাব ও অপরিচিত হওয়ায় অনেক এলাকাতে যেতে পারছেন না তারা। খাদ্যও চাই, কাপড় চোপড়ও চাই, আমাদেরকে দেখবেন, এটাই আমরা কামনা করি। বাক্সিমূল, এরপরে হরিপুর, ওই অঞ্চলগুলোতে ট্রলার ঢুকতে পারতেছে না। অনেক নৌকা নিয়ে গেছে, হ্যাঁ, মানুষ ত্রাণ নিয়ে দিচ্ছে, কিন্তু উদ্ধার কাজ খুব কম হচ্ছে। তবে ভিন্ন চিত্র মৌলভীবাজারে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ পাঠাতে তালিকা করেছে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। প্রতি গাড়ির লিস্ট এন্ট্রি করে, যেটা এক একটা গাড়ি এক জায়গায় পাঠাবো, যাতে করে একটা জায়গায় গাড়ি 10টা না যায়। চেষ্টা করলাম যে এক জায়গায় গাড়ি না গিয়া যেখানেও মানুষ পান না, সুবিধা মঞ্জিত মানুষ, ওখানে আমরা গাড়িগুলো পাঠাইবার চেষ্টা করলাম। সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে সেনা ও নৌবাহিনীর সহায়তা চেয়েছেন বন্যা কবলিত দুর্গম এলাকার বাসিন্দারা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিকিৎসকদের বিরুদ্ধে দুর্গত এলাকায় যেতে অনীহার অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটি। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগ সরকারের এজেন্টরা একযোগে অনেককে মাঠে নামাচ্ছে। বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মচারীরা নানা দাবি তুলছে। দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে তাদের দাবি অযৌক্তিক। সার্বিক স্বাস্থ্য সেবার বিষয়ে সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, এখনও নিরাপত্তা ইস্যুতে অনেকেই ভীত। অন্যরা দ্রুত একটি বিশেষায়িত স্বাস্থ্য পুলিশ গঠনের প্রস্তাব জানিয়েছে মন্ত্রণালয়কে। ব্যাংকিং হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত না, এবং বাচ্চারা যেই ব্যাংক দিয়ে গেছে, মাটির ব্যাংকগুলো, সেগুলোর যে পয়সা, এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত না। আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা কাজ করছি, যেখানে যে জিনিসটা যেখানে দরকার সবচেয়ে বেশি, সেখানে কিন্তু আমরা সেই জিনিসটা দেওয়ার বা সেখানে কাজ করার চেষ্টা করছি। তো আমরা যদি কুড়িগ্রামে যদি এরকম কিছু ঘটে, অবশ্যই আমরা কুড়িগ্রামের পাশে থাকবো। একটা আর্ম ফোর্স অনলি ফর দ্য সিকিউরিটি অফ দ্য হসপিটালস, কিছুটা মেট্রো রেলের জন্য যেমন মেট্রো পুলিশ আছে। আমরা এটা কেন করতেছি? ডাক্তারদের যদি আমরা সিকিউরিটি দিতে পারি, আমরা যদি হাসপাতালে সুশৃঙ্খল অবস্থা ফেরাতে চাই, তাহলে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বা আমাদের আসলে একটু শক্ত বা কঠোর হতে হবে। চিকিৎসকদের কক্ষের সামনে নেই ওষুধ কোম্পানির প্রতিনিধি, নেই প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলার হিড়িক। এই চিত্র এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। কর্তৃপক্ষ বলছে, রোগী ভোগান্তি কমাতেই হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া হাসপাতালের ভেতর থেকে সরানো হয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স। ঢাকা মেডিকেলের বহির্বিভাগ। প্রতিদিন রোগী আসেন 4 থেকে 5 হাজার। কোনো বিভাগের সামনেই চোখে পড়ল না ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি। এই হাসপাতালের বহির্বিভাগে বসেন 70 জন চিকিৎসক। দিনে একজন ডাক্তারের কমপক্ষে 1 ঘন্টা ব্যয় হতো ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেছনে। এতে প্রতিদিন অন্তত 1,500-এর মতো রোগী পড়তেন ভোগান্তিতে। প্রতিদিন হয়তো বা 10 থেকে 15টা কোম্পানি আসতো। কমপক্ষে যদি 2-3 মিনিট করে থাকতো, আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তাকে সময় দিতাম। আমার অফিসার হচ্ছে 8টা থেকে 2:30টা। তো এই 1 ঘন্টা হয়তো আমি রুগীকে সময় দিতাম। সেই ক্ষেত্রে আমার রুগীর টাইম ডিউরেশনটা রুগী কম পেত। 2 নম্বর কথা, কোয়ালিটি অফ দ্য ট্রিটমেন্টটাও কম হতো। প্রতিটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ। যদি ওষুধ কোম্পানি এসে গেলে আমরা আমাদের কাজে ডিস্টার্ব করতো, যার ফলে আমাদের রুগী দেখায় প্রচণ্ড ব্যাঘাত ঘটতো। সিদ্ধান্ত যদি ভবিষ্যতের জন্য বাস্তবায়িত থাকে, আমাদের চিকিৎসকদের জন্য কাজের পরিবেশ অনেক বেশি উন্নত হবে। দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে প্রতিদিন বিভিন্ন ওষুধ কোম্পানির 300-র বেশি প্রতিনিধি আসেন। অনেক কোম্পানির 3 থেকে 4 জন প্রতিনিধিও কাজ করেন। রোগী দেখার ফাঁকে চিকিৎসকদের কাছে গিয়ে ওষুধের বিজ্ঞাপন করতেন তারা, যা বন্ধ হয়েছে। যেসব মেডিকেল অফিসাররা থাকে, হিমশিম খেতে হয় এই রোগীদের সামলাতে। এর মধ্যে আমাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যখন একজন ডাক্তারের রুমে ঢোকে, তার একটা বড় সময় কিন্তু সে নষ্ট করে দেয়। তো আমি আসার পর থেকেই চেষ্টা করছি যে এই সময়টা যেন সে নষ্ট না করতে পারে।
তারপরও দু একজনকে পাওয়া গেল ক্যাম্পাসের ভেতর। ভিতরে আসতে নিষেধ করেছে। আমি আসি নাই, আমি একটা কাজে আসছিলাম। এদিকে হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ বন্ধ হওয়ায় স্বস্তি জানিয়েছেন রোগীরাও। কাগজ দিয়ে টানাটানি করে তাহলে অবশ্যই এটা খুব খারাপ, তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় না, এটার জন্য আসলে অনেক ভালো, সাধুবাদ জানাই। অনেক ভালো, সেটা বলে প্রকাশ করা যাবে না। আমরা যা উপকার পাইতেছি এটা কখনোই পাই নাই। রোগী ভোগান্তি কমাতে দেশের সব সরকারি হাসপাতালেই ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশে নিষেধাজ্ঞার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অস্থির বরিশালের চালের বাজার। ৮-১০ দিনের ব্যবধানে বিভিন্ন চালে কেজি প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা। ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়ায় চালের ওপর প্রভাব পড়েছে। যদিও ফরিয়াপট্টি আড়তদার ব্যবসায়িক মালিক সমিতি বলছে দাম বাড়ার কারণ নেই। বরিশালের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার ফরিয়াপট্টি। এখানে রাজশাহী, কুষ্টিয়া সহ বিভিন্ন স্থান থেকে প্রতিদিন 10 থেকে 15 ট্রাক চাল আসে। সরবরাহ স্বাভাবিক থাকলেও এই বাজারে প্রতি 25 কেজির বস্তায় দাম বেড়েছে 20 থেকে 150 টাকা। 100 গজ দূরে খুচরা বাজারে কেজিতে চালের দাম বেড়েছে 4 টাকা থেকে 6 টাকা। মিনিকেট পাইকারিতে কেজি প্রতি 1 টাকা বাড়লেও খুচরা বাজারে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকায়। দাম তো আর আমরা বাড়াইনি, আমরা কিনি, যেভাবে কিনি ওইভাবে বিক্রি করি। মিল মালিকরা বলতেছে ধানের দাম বেশি, যার কারণে চালের দাম বাড়ছে। পার বস্তায় 50 টাকা, 60 টাকা, কোনো 70 টাকাও বেশি। তাতে পার কেজিতে প্রায় 4-5 টাকা ডিফারেন্স হয়ে গেছে। তো আমাদের তো এখন বেচতেও হয় খুচরোয় 4-5 টাকা ডিফারেন্সে। ফরিয়াপট্টি চাল আড়তদার ব্যবসায়ী মালিক সমিতি বলছে শিগগিরই দাম কমে আসবে, তবে মিনিকেট চালের দাম বাড়তে পারে। যেহেতু বড় মিলের দাম চায়, হয়তো কেউ হয়তো ঠেকা বাধা বাহিজই কিনছে। এই যে অবস্থায় আছে এর সাথে 2-4 টাকা কম বেচারা বাড়বে না। বাড়তি দামে নাকাল সাধারণ ক্রেতারা। তারা বলছেন চালের দাম এখন ক্রয় ক্ষমতার বাইরে। আমরা গরিব মানুষ, আমাদের চাউল এইরকম কিনে খাইতে সমস্যা হয়। চাল 2 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3 টাকাও বেশি, আবার কোনো কোনো বাজারে গেলে দেখা যায় যে 5 টাকাও কেজিতে বেশি চাচ্ছে। বাজার মনিটরিং সহ সরকারের কাছে চালের দাম কমানোর দাবি ভোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চালের বাজার নিয়ে আরও জানাতে দিনাজপুর ও পাবনা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, চালের মান ভেদে কেজি প্রতি দামে কোনো পরিবর্তন দেখা গেছে কি দিনাজপুরে? না, আসলে আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম বড় চালের মোকাম দিনাজপুরে কিন্তু আসলে গত 1 মাসে কিন্তু চালের দামের কিন্তু কোনো তারতম্য ঘটেনি। এখানে কিন্তু চালের দাম গত 1 মাসে যা ছিল এখনো কিন্তু চালের দাম কিন্তু দিনাজপুরে স্থিতিশীল রয়েছে। আপনাকে যদি আমি চালের বাজারটি বলি, সেটি হচ্ছে যে দিনাজপুরে কিন্তু গত 1 মাসে গুটি স্বর্ণা যেটি চাল পাইকারি বাজারে যে দামটি, সেটি গুটি স্বর্ণা প্রতি কেজি কিন্তু 50 টাকা ছিল, সেটি কিন্তু 50 টাকা রয়েছে। সুমন স্বর্ণা সেটি ছিল 55 টাকা কেজি। আপনার 29 চাল যেটি সেটি 56 টাকা, 28 সেটি 60 টাকা। মিনিকেট যেটি 2 ধরনের, একটি হচ্ছে 67 টাকা এবং মিনিকেট আরেকটি 63 টাকা। সম্পা কাটারি 64 টাকা, বাসমতি 84 টাকা এবং আরেকটি 86 টাকা। যে এটি হলো পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে 2 থেকে 3 টাকা কেজি বেশি দামে বিক্রি হচ্ছে। এটি গত 1 মাসে যা ছিল এর বর্তমানে কিন্তু আসলে এই রেটে বিক্রি হচ্ছে। দাম কিন্তু আসলে খুব একটা বাড়েনি, দাম এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। আমি এ বিষয়ে যারা মিল মালিক এবং যারা পাইকারি চাল বিক্রেতা, এই চাল বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে চালের দাম কিন্তু আসলে বাড়েনি। চালের দাম কিন্তু বাড়ার যে সম্ভাবনার কথা বিভিন্ন বাজারে শোনা যাচ্ছে, তারা বলছে যে এই মুহূর্তে আসলে তারা বলতে পারতেছে না, যেহেতু অন্যান্য মোকামগুলোতে, দেশের অন্যান্য মোকামগুলোতে চালের দাম যেহেতু বেড়েছে, সেহেতু তার দাম বাড়বে বলে তারা জানতে পারছেন, সেহেতু তারা বলতে পারতেছে না যে চালের দামটা বাড়বে কিনা। তবে দিনাজপুরের আমি এখানকার যে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে তারা কথা বলে, খাদ্য নিয়ন্ত্রক আমাকে জানিয়েছেন যে চালের দাম যাতে না বাড়ে তারা অব্যাহতভাবে মনিটরিং করতেছেন। তো এই ছিল দিনাজপুরের চালের বাজারে কিন্তু এখানে সর্বশেষ অবস্থা। আলমগীর সাথেই থাকবেন। এবারে পাবনার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় চালের মানভেদে কেজিতে দামে কোনো তারতম্য দেখা গেছে কি?
আসলে আপনি জানেন যে পাবনাও কিন্তু অন্যতম চাউলের মোকাম রয়েছে। পাবনার ঈশ্বরদী, জয়নগর, এখানে বড় বড় মোকাম রয়েছে। আমরা এখন অবস্থান করছি একটি ধান চাতালে, যেখান থেকে আসলে চাউলটা তৈরি হয়, এমন একটি চাতালে আমরা এসেছি এবং আমরা কিছুক্ষণ আগে পাবনার বিভিন্ন বাজার ঘুরে দেখতে পেলাম যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চাউলে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। বলতে পারেন যে সব রকম চাউল, মোটা চিকন সব রকম চালে পাইকারি এবং খুচরা বাজারে উভয় চাউলের বাজারই কিন্তু দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীরা বলছেন যে আসলে ধানের দাম, প্রতি মন ধানের দাম 100 থেকে 150 টাকা বেড়ে যাওয়ায় চাউলের দাম বাড়ছে। অন্যদিকে আসলে আপনি জানেন যে গুড়ি গুড়ি বৃষ্টি, আসলে এইসব মোকামগুলোতে ধান চাতালে আসলে তারা বৃষ্টির কারণে ঠিক মতো আসলে চাউল তৈরি করতে পারেনি, যে কারণে বাজারে চাউলের সংকট হয়েছে বলে চাউলের দাম কিছুটা বেড়েছে বলে এমনটি আসলে ব্যবসায়ীরা বলছেন। আর আমি যে এখন যে চাতালে রয়েছি, এই চাতাল যিনি ব্যবসায়ী তিনি বলছেন যে আসলে আজকে যেমন পাবনার অন্যতম টেবুনিয়া হাট, সেখানে কিন্তু প্রতিমন ধানে দাম প্রতি মনে কিন্তু বেড়েছে 100 থেকে 150 টাকা। অর্থাৎ যখন ধানের দাম বাড়ে তখন কিন্তু চাউলের বাজারে একটি প্রভাব পড়ে, যে কারণে প্রতি কেজি চাউলে 1 থেকে 2 থেকে 3 টাকা কিন্তু বাড়তেই থাকে, যে কারণে ধানের উপর আসলে নির্ভর করে চাউলের বাজার। এই ছিল আসলে আমার কাছে পাবনার ধান চাউলের সর্বশেষ। পাবনা ও দিনাজপুর থেকে চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে ডিমের আড়তে অভিযান, দাম বাড়তি রাখায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাত 12টার দিকে অভিযানে নামে ভোক্তা অধিদপ্তরের 2টি টিম। এ সময় তারা দেখতে পায় পাইকারি ক্রেতা বিক্রেতা দুপক্ষের যোগ সাজসেই ডিমের দাম বাড়ানো হচ্ছে। সেই অনুযায়ী মূল্য তালিকা তৈরি করছে প্রতিষ্ঠানগুলো। পরে সেই তালিকা ধরেই খুচরা পর্যায়ে বাড়তি দামে ডিম বিক্রি করে এসব অসাধু ব্যবসায়ীরা। অভিযানে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 20,000 টাকা। এই যে দামটা বেশি লিখে নিল এই খুচরা বিক্রেতা, উনি যখন তার দোকানে কোনো তদারকি টিম যাবে, তদারকি টিমকে ওনারা দেখাতে পারবেন যে দেখেন আমি বেশি দামে ক্রয় করেছি, এই জন্য বেশি দামে বিক্রি করছি। ফলে আলটিমেটলি ভোক্তার পকেট থেকে অতিরিক্ত পয়সা কাটার যে ফন্দি, সেটি মূলত এখানে করা হয়েছে। এই ছিল বিরতিহীন সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।